হ্যালো এভরিওয়ান, আমার নাম গৌরব। আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট একটা, ইন্ডিয়ান জিওগ্রাফি না, জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। এই ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আমাদের বিভিন্ন রকম টপিক পড়বে, যেরকম হচ্ছে এয়ারওয়েজ, রোডওয়েজ, ওয়াটারওয়েজ, বিভিন্ন রকম সিস্টেম পড়বে। তো প্রথমে আমরা কি জানতে পারবো, প্রথমে জেনে নেবো যে হচ্ছে এয়ারওয়েজ। এয়ারওয়েজটা কি? অন্য স্থানে যাওয়ার জন্য বর্তমান এখন পর্যন্ত সব থেকে যেটা আধুনিক একটা পরিবহন ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে এয়ারওয়েজ। এয়ারওয়েজে কি কি আমরা জানতে পারি, যে প্রথমেই আমাদেরকে এয়ারওয়েজ জানার আগে জানতে হবে যে এই এয়ারওয়েজটা আবিষ্কার কে করেছিল। এই আবিষ্কার করেছিল 1903 সালে রাইট ব্রাদার্স। রাইট ব্রাদার্স, নোট ডাউন করে নেবে। রাইট ব্রাদার্স বলে দুজন ভাই এটাকে প্রথম আবিষ্কার করেছিল 1903 সালে। এটা হয়েছিল ইউএসএ তে। তো এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস গুলো রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেটার মধ্যে সব থেকে অন্যতম যেটা হচ্ছে, যেটা দিল্লিতে অবস্থিত, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা আমাদের যেটা এক দেশ থেকে অন্য দেশে বা দেশের মধ্যে বিভিন্ন স্থান থেকে কানেক্ট করে থাকে। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে আমরা কি জানতে পারবো, যে দক্ষিণ ভারত, ওয়েস্টার্ন ইন্ডিয়ান সাইডে রয়েছে মুম্বাই এয়ারপোর্ট, যার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাও আমাদের ইন্ডিয়ার মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের মধ্যেই পড়ছে। সেটা সেটাও বিভিন্ন রকম দেশকে কানেক্ট করছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যেই পড়ে। তার মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ডোমেস্টিক এয়ারপোর্ট, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তোমরা অনেকেই জানবে, যেটা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে কানেক্ট করে। আর ডোমেস্টিক এয়ারপোর্ট যেটা এক দেশ, জানবো যে এয়ারপোর্ট গুলো কিছু কিছু নাম রয়েছে, মানে দেশের মধ্যে তো এক দুটো এয়ারপোর্ট নয়, বিভিন্ন রকম এয়ারপোর্ট রয়েছে। সেটার মধ্যে ইম্পর্টেন্ট কিছু, খুব ইম্পর্টেন্ট কিছু এয়ারপোর্ট রয়েছে, যেটা হচ্ছে আসাম। আসামের আছে লোকপ্রিয় গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা গুয়াহাটি এয়ারপোর্টও একই নাম। গুয়াহাটি আর আসাম দুটাই একই এয়ারপোর্টই করছে। মানে যদি কোশ্চেন আছে গুয়াহাটি এয়ারপোর্ট নাম কি, তাহলে একই অ্যান্সার লোকপ্রিয় গোপীনাথ। আর যদি নাম আছে যে আসাম এয়ারপোর্টের নাম কি, তাহলে একই অ্যান্সার লোকপ্রিয় গোপীনাথ। নেক্সট কি আসছে, যেটা দিল্লিতে বললাম যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে, সেটা হচ্ছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা রয়েছে আমাদের এই শিলিগুড়িতে, যেটা আমাদের নর্থ ইন্ডিয়ার একটা খুব প্রচলিত একটা এয়ারপোর্ট। আরেকটা রয়েছে যেটা কলকাতার সাইডে, যেটা দক্ষিণবঙ্গের সাইডে রয়েছে, সেটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হয়ে গেল। এরপরে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা জানতে হবে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে ইন্ডিয়াতে একটা রয়েছে আন্দামান নিকোবর। এটা নাম শুনেই হবে অনেকে। আন্দামান নিকোবর যেটা পোর্ট ব্লেয়ারে যে একটা এয়ারপোর্ট রয়েছে, সেটা লাস্টের দিকে ভারত শেষে, সেটা হচ্ছে শেষে বলা যাবে না, যে একটা দ্বীপপুঞ্জ আছে আন্দামান নিকোবর, সেখানে পোর্ট ব্লেয়ার নামের একটা জায়গা রয়েছে। সেখানে একটা এয়ারপোর্টের নাম হচ্ছে বীর সাভারকার এয়ারপোর্ট। সেখানে আমরা কি ইম্পর্টেন্ট জানতে পারি, যে আমাদের যেটা এয়ারওয়েজ রুট আছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট রুট, দিল্লি টু বীর সাভারকার পোর্ট ব্লেয়ার বীর সাভারকার এয়ারপোর্ট, যেটার দূরত্ব হচ্ছে 2467 কিলোমিটার সামথিং কিছু একটা। এয়ারপোর্ট যাওয়ার যেটা মানে ফ্লাইট রুট আছে, সেটাতে একমাত্র যেটা ফ্লাইট মানে যে কোম্পানি ইউজ করা হয় বা যে কোম্পানি ট্রান্সপোর্ট করে, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া দ্বারা এটা পরিচালিত। প্রত্যেকটা দেশ নিজের নিজের এয়ারলাইন্স ব্যবহার করে। কিছু কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেরকম হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স, তারপরে এয়ার এশিয়া এয়ারলাইন্স। তারপরে বিভিন্ন দেশের ক্ষেত্রে যেমনি ইউএই, সেখানে এমিরেটস ব্যবহার করা হয়। কাতারের ক্ষেত্রে কাতার এয়ারলাইন্স ব্যবহার করা হয়। তারপরে ইউএস এর ক্ষেত্রে ব্রিটিশ এয়ারলাইন্স ব্যবহার করা হয়। আমেরিকান এয়ারলাইন্স ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি আরো নাম রয়েছে। তো এগুলো তোমাদের জানাদের। প্রথম যে সাধারণ মানুষের জন্য যে ফ্লাইট পাথ স্টার্ট হয়েছিল, সেটা হয়েছিল 1911 সালে। এলাহাবাদ থেকে নাইনি অব্দি একটা জায়গা রয়েছে, সেখানে অব্দি ফার্স্ট আমাদের যেটা সিভিল মানে সাধারণ জনের জন্য যে ব্যবস্থা শুরু হয়েছিল, সেটা 1911 সালে। নেক্সট আছে কি, ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট, ফার্স্ট মানে এক দেশ থেকে অন্য দেশে ফার্স্ট ফ্লাইট স্টার্ট হয়েছিল, এটা হয়েছিল 1912 সালে। সেটা হয়েছিল লন্ডন থেকে করাচি, করাচি থেকে দিল্লি, এই তিনটে জায়গার মধ্যে এসেছিল। ইন্ডিয়ার মধ্যে যে ফার্স্ট এয়ারপোর্ট যেটা মানে ইনাগুরেট বা কনস্ট্রাকশন হয়েছিল, যেটা হচ্ছে 1924 সালে, সেটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্ট মানে এখন বর্তমান নাম যারা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, কলকাতা যেটা অবস্থিত, সেটা একটা এয়ারপোর্ট। নেক্সট আমাদের একটা কোশ্চেন আসতে পারে, যে নয়ডা এয়ারপোর্ট সব থেকে লেটেস্ট এয়ারপোর্ট। এখন যদি কোশ্চেন আছে সব থেকে ইন্ডিয়ার মধ্যে লেটেস্ট এয়ারপোর্ট কি বা নতুনতম এয়ারপোর্ট কি, সেটা হচ্ছে নয়ডা এয়ারপোর্ট, যেটা কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছিল 2026 সালে। কোশ্চেন আছে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো ট্যুরিজম সিস্টেম আছে, সব থেকে বেশি ব্যবহৃত হয় এই এনএইচ বা ন্যাশনাল হাইওয়ে বা সড়ক পথ। এই সড়ক পথের মধ্যে আমাদের দেশের জিডিপি কে গ্রো করার জন্য অত্যাধিক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানকার অন্যতম একটা এনএইচ গুলো তো আসলে কি বলতো, যে এনএইচ গুলো বিভিন্ন রকম নাম্বারিং সিস্টেম হিসেবে ভাগ করা থাকে, 1 2 3 4 বিভিন্ন রকম ভাবে ভাগ করা থাকতে পারে। তো সব থেকে ফার্স্ট আমরা কি জানবো, NH1টা কোথায় থেকে কোথায় আছে, দিল্লি থেকে অমৃতসর অব্দি কানেক্ট করছে যে সড়ক পথটা, সেই সড়ক পথটি বলা হয় NH1। সেটাও আসতে পারে পরীক্ষায়। NH2টা কানেক্ট করছে তোমাদের গিয়ে ওই দিল্লি থেকে কলকাতা অব্দি, দিল্লি থেকে কলকাতা যে রুট কানেক্ট করে থাকে, সেটাকে বলা হয় NH2। হয়ে গেল। সেখান থেকে আরো কিছু কিছু কোশ্চেন আসতে পারে, যেমনি NH44 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমাদের সময় ইম্পর্টেন্ট ছিল। শ্রীনগর থেকে কন্যাকুমারী অব্দি যেটা লাইন, এটা হচ্ছে ইন্ডিয়ার 3745 কিলোমিটার, 3745 NH44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারীকে কানেক্ট করছে। হয়ে গেল।
এরপর আরেকটা কোশ্চেন যেটা আছে, এই যে এই সড়ক পথের কানেকশন আছে সেটাকে আরো এনহ্যান্স করেছে আমাদের যেটা সোনালী চতুর্ভুজ গোল্ডেন কোয়াড্রেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের মেট্রোপলিটন শহর যেটা চারটা রয়েছে আমাদের ইন্ডিয়াতে। ট্রেনের চারটা রুট হচ্ছে কলকাতা, চেন্নাই, দিল্লি আর একটা মুম্বাই। এই চারটা রুটকে কানেক্ট করেছে এই গোল্ডেন কোয়াড্রেন্ট। এটার গোল্ডেন কোয়াড্রেন্ট সড়ক পথের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক আছে। যেরকম আমাদের ভারতের দীর্ঘতম সড়ক পথ আছে, সেরকম একদিক থেকে আমাদের ক্ষুদ্রতম সড়ক পথ আছে, যেটা হচ্ছে NH 548 NH, যেটা দৈর্ঘ্য হচ্ছে 5.6 কিলোমিটার। বা ভারতে শুধুমাত্র এই আকাশপথ আর সড়ক পথ ছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট পথ রয়েছে, যেটার ক্ষেত্রে বিভিন্ন ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেখান থেকেও আসতে পারে, যেখান থেকে আমাদের দেশের মানে অত্যাধিক শিপিং লাইন এই টপিকটা তোমরা জেনে থাকবে। সেখানের মধ্যে একটা NW1 ন্যাশনাল ওয়াটারওয়েজ। NW1 সেটা হচ্ছে কি গঙ্গা ভাগীরথী হুগলি রিভারকে প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত কানেক্ট করে। NW1 ন্যাশনাল ওয়াটারওয়েজ 1। তারপরে NW2 ব্রহ্মপুত্র রিভার থেকে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত, ব্রহ্মপুত্র রিভারের উপর যেটা অবস্থিত যে লাইনটা, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত একটা জায়গা রয়েছে, সেটাকে কানেক্ট করছে NW2। তারপরে নেক্সট কি আছে NW3, কেরালার ওয়েস্ট কোস্টাল এরিয়া ক্যানাল সিস্টেম। কেরালার যেটা ওয়েস্ট কোস্টাল ক্যানাল সিস্টেম আছে সেটাকে কানেক্ট করছে NW3 ন্যাশনাল ওয়াটারওয়েজ 3। আরেকটা লাস্ট কি আছে যে NW4 গোদাবরী কৃষ্ণা রিভার সিস্টেমের সংলগ্ন ক্যানাল নেটওয়ার্ক। NW4 এটাকে বলা হয় NW4। এই জলপথটা আমাদের যেরকম ভাবে নিজের বাণিজ্যিক ভাবে কাজে লাগায়, এছাড়াও আমাদের দেশের জিডিপি কে উন্নত করতে কাজে লাগে। তাই আমাদের এই জলপথকে আমরা উন্নয়নের জীবনরেখা বলেও পরিচিত হয়ে থাকি। এটা আমাদের তোমাদের কোশ্চেন আসতে পারে যে উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়, তখন তাকে বলা হয় জলপথকে। কারণ আমাদের এই দেশের উন্নতির মান এই জলপথের উপর অত্যাধিক হারে নির্ভরশীল হয়ে থাকে। এই জলপথের যদি না থাকতো তাহলে আমাদের এই যে জীবনযাত্রার মান উন্নত খুবই পিছিয়ে পড়তাম। তাই খুব গুরুত্বপূর্ণ একটা পথ হচ্ছে জলপথ। তারপরে আমাদের একটা এছাড়াও এই তিনটা ওয়ে ছাড়াও আরো কিছু কিছু ওয়ে রয়েছে, বা রোপওয়ে, পাইপলাইন। এই পাইপলাইনটা কি হয়, মূলত এই পাইপলাইনে এক স্থান থেকে অন্য স্থানে তেল, গ্যাস, জল এগুলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই পাইপলাইন ব্যবহার করা হয়। আর এছাড়াও যেটা আরেকটা বললাম রজ্জুপথ কি করা হয়, দেখবে তোমরা ম্যাক্সিমাম এই রজ্জুপথ দেখতে পাবে পাহাড়ি অঞ্চলে, কারণ সেখানে রাস্তা সেরকম নির্মাণ করার খুব সহজ সুবিধা হয়ে থাকে না। তাই কি করে সরকার, যে এক স্থান থেকে অন্য স্থান রজ্জু বা একটা স্টিলের লাইনের মাধ্যমে কি করে একটা চেয়ার ক্ষেত্রেই বেশিরভাগ দেখা যায়। এই জলপথ নিয়ে আরো বিস্তারিত আলোচনা পরের কোনো দিনও ক্লাসে হবে।